প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা অত্যন্ত মূল্যবান সময় ইনভেস্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছি। আমি কখনোই লিডারফুল প্রোগ্রামে আসলে বলি না যে সময় ব্যয় করে এসেছি, কারণ আমরা সময়কে আজকে বিনিয়োগ করছি, যেখানে আজকের সময়ের বিনিময়ে আমি ফিউচারে এখান থেকে অনেক ভালো কিছু পাবো। আজকে একটা মূল্যবান সময় ব্যয় করে ইনভেস্ট করে আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আশা করি যে আমরা এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করব। যেহেতু সারা পৃথিবীতেই একটা মহামারী করোনা ভাইরাস চলছে, এরকম সিচুয়েশনেও যে সৃষ্টিকর্তার রহমত ছিল বিধায় আমরা এখানে সুস্থভাবে উপস্থিত হতে পেরেছি। আমরা সর্বপ্রথমে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের ট্রেনিংটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং, এবং এটা শুধুমাত্র আমার এই বিজনেসের ক্ষেত্রেই না। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো, এই সাবজেক্টের নাম হলো হাউ টু কন্ট্রোল ইউর ডিপ্রেশন। আমরা কিভাবে আমাদের কষ্টগুলোকে, আমাদের হতাশাগুলোকে, আমাদের টেনশনগুলোকে, আমাদের নেগেটিভ থিঙ্কিংগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি। বুঝতে পেরেছেন? আজকের এই ট্রেনিংটা শুরু থেকে লাস্ট পর্যন্ত করলে আমি নিশ্চিত করে বলতে পারি যে আজকের দিনটা আপনার লাইফের একটা স্মরণীয় দিন হিসাবে থাকবে। এবং আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলছি, এই সাবজেক্টটা আমার প্রিয় একটা সাবজেক্ট, হাউ টু কন্ট্রোল ইউর ডিপ্রেশন। এবং আপনারা চমৎকারভাবে এনজয় করবেন, এবং আমি এটা বিশ্বাস করি যে আপনারা লাইফে অনেক ট্রেনিং করেছেন, আজকের ট্রেনিংটা আপনাদের লাইফে বেস্ট ট্রেনিংয়ের একটা ট্রেনিং হয়ে থাকে। তো আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা, সর্বোচ্চ মনোযোগ আশা করছি। আর এই ট্রেনিংটা শুধুমাত্র বিজনেসের জন্য না, আপনার প্রফেশনাল লাইফ, আপনার পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ, আপনার প্রত্যেকটা লাইফের জন্য আজকের ট্রেনিংটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি ভালো পজিটিভ রেজাল্ট করে নিয়ে আসবে। এবং এটা আমি এটা ফিল করি এবং এটা আমি অনুধাবন করি যে এই ট্রেনিংটা শুধুমাত্র নেটওয়ার্কারদের না, এই ট্রেনিংটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রয়োজন। এবং আমি এটা নিশ্চিত যে এই ট্রেনিংটা আপনারা করার পর আপনারাও ফিল করবেন যে ট্রেনিংটা প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো। আজকের সাবজেক্টের নাম হলো হাউ টু কন্ট্রোল ইউর ডিপ্রেশন। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা প্রফেশন, এই প্রফেশনের মধ্যে আমি সবসময় একটা কথা বলি যে এটা হলো এমন একটা সিস্টেম, এমন একটা টেকনোলজি, এই সিস্টেমে কেউ ব্যর্থ হয় না। এই সিস্টেমে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নাই। এই সিস্টেমে প্রথমত একটা মানুষ হতাশ হয়, যারা হতাশ হয় তারা ব্যর্থতাকে মেনে নেয়, আর যারা মেনে নেয় তারাই একসময় বিজনেস থেকে হারায় যায়। আমার কথা কি বুঝতে পেরেছেন কি? তাহলে আজকে আমরা জানবো কেন একজন মানুষ লাইফে হতাশ হয়। আসলে একটা মানুষ যে লাইফে কষ্ট পায়, হতাশ হয়, নেগেটিভ হয়, এটার পিছনে দায়ী কি, কে দায়ী, এবং কোন ব্যক্তিগুলা জীবনে সফল হয়, আমরা এই সাবজেক্টগুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। আজকে আমার ট্রেনিং সেশনটা শেষ করতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে, যেহেতু আমাদের এখানে অফিস টাইমটাও একটু টাইমেরও আমরা একটা লিমিটেশনের মধ্যে আছি। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা আপনাদের বিজনেসের জন্য অনেক বেশি পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। দেখেন, আমাদের সর্বপ্রথমে জানতে হবে পৃথিবীতে কারা নেগেটিভ হয়, বা কারা হতাশ হয়, বা কারা কষ্ট পায়। পৃথিবীতে নেগেটিভ বা হতাশ বা কষ্ট তারাই পায় যারা পরনিয়ন্ত্রিত, যারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। আর পৃথিবীতে তারাই সাকসেসফুল হয়, পৃথিবীতে তারাই সফল হয় যারা স্বনিয়ন্ত্রিত, আত্মনিয়ন্ত্রিত, নিজের দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি স্বনিয়ন্ত্রিত নাকি পরনিয়ন্ত্রিত? আপনি বলবেন ভাইয়া আমি তো স্বনিয়ন্ত্রিত, কারণ কেউ বলতে চায় না ভাই আমি পরনিয়ন্ত্রিত। তাইলে আমি এবার একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি স্বনিয়ন্ত্রিত নাকি পরনিয়ন্ত্রিত। পরনিয়ন্ত্রিত ব্যক্তিরা এই সেক্টর থেকে কখনোই সাকসেসফুল হতে পারবে না। আসেন আমরা আজকে একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই স্বনিয়ন্ত্রিত বলতে আমরা কি বুঝি এবং পরনিয়ন্ত্রিত কাকে বলা হয়। ভাইয়ের নামটা কি, একটু জোরে বলেন প্লিজ। মোহাম্মদ মানিক ভাই। মানিক ভাই এমন একজন ব্যক্তি যিনি সব সময় আমাকে নিয়ে পজিটিভ আলোচনা করে, আমাকে নিয়ে ভালো ভালো মন্তব্য করে, মানুষের সাথে আমাকে নিয়ে প্রশংসা করে। আচ্ছা, আমি কি মানিক ভাইয়ের প্রতি কষ্ট পাই নাকি খুশি হই? খুশি।
এতটাই খুশি হই, মাঝে মধ্যে মনে হয় যে মিরপুরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে নিয়ে মানিক ভাই গিয়ে লাঞ্চ করি। ইয়েস আর নো? Yes. ভাইয়ের নামটা কি? আল আমিন ভাই। আল আমিন ভাই হলো এমন একজন ব্যক্তি যিনি সব সময় আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে, আমার সম্পর্কে মানুষের কাছে বাজে সমালোচনা করে, বাজে মন্তব্য করে। আচ্ছা, আমি কি আল আমিন ভাইয়ের প্রতি কষ্ট পাই নাকি খুশি হই? কষ্ট। এতটাই কষ্ট পাই, মাঝে মধ্যে মনে হয় তিন রাস্তার মোড়ে যদি একবার পাইতাম তাহলে কষায় মারতাম। ইয়েস আর নো? Yes. দেখেন, আমি ব্যক্তিটা খুশি হচ্ছি যখন কেউ আমাকে প্রশংসা করে, আবার আমি ব্যক্তিটা কষ্ট পাচ্ছি যখন কেউ আমাকে নিন্দা করে। আমি কি আমার দ্বারা নিয়ন্ত্রিত নাকি দুইটা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত? দুইটা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, আমি ব্যক্তিটা কে? রাতের অন্ধকারে মানুষের অন্তরালে আমি কি চিন্তা করি, আমি যে কত খারাপ চিন্তা করি, এটা যদি মানিক ভাই জানতো, মানিক ভাই কি কোনোদিন আমার প্রশংসা করতো? No. আমি ব্যক্তিটা কে? রাতের অন্ধকারে মানুষের অন্তরালে আমি যে কত ভালো চিন্তা করি, এটা যদি আল আমিন ভাই জানতো তাহলে সে কি কোনোদিন আমার নিন্দা করতো? No. আমি ব্যক্তিটা কে? এটা কি মানিক ভাই জানে? No. আমি ব্যক্তিটা কে? এটা কি আল আমিন ভাই জানে? No. তাহলে আমি ব্যক্তিটা কে? এটা কে জানে? আমি। আমি নিজে জানি। অথচ আমি খুশি হচ্ছি কেউ আমাকে প্রশংসা করলে, আবার কষ্ট পাচ্ছি কেউ আমাকে নিন্দা করলে। আমি কি আমার দ্বারা নিয়ন্ত্রিত না দুইটা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত? দুইটা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত। হযরত আলী রাদিয়াল্লাহু একটা কথা বলেছেন যে লোকে তোমার প্রশংসা করলেও খুশি হইও না, আবার লোকে তোমার নিন্দা করলেও কষ্ট পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। অথচ আমরা কষ্ট পাই লোকে নিন্দা করলে, আবার খুশি হই লোকে প্রশংসা প্রশংসা করলে। করলে। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে যারা পরনিয়ন্ত্রিত, যারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, এই সেক্টর থেকে তারা কখনোই সাকসেসফুল হতে পারবে না। দেখেন, পরনিয়ন্ত্রিতটা কিরকম আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের মধ্যে এমন অনেক সময় এরকম ঘটনা ঘটে যে একটা গেস্টকে প্রেজেন্টেশন দেখানো হয়েছে, গেস্ট প্রেজেন্টেশন দেখে তার ভালো লেগেছে, সে সাইন আপও করে গেছে, কিছু টাকা অ্যাডভান্সও করে গেছে। বাড়িতে যাওয়ার পর সে এমন কিছু ব্যক্তির সাথে এই বিষয়টা শেয়ার করেছে যিনি এক্সিলেন্ট ওয়াল সম্পর্কে কিছুই জানেন, যিনি জানেও না এক্সিলেন্ট ওয়াল কত সালে থেকে যাত্রা শুরু করে, এক্সিলেন্ট ওয়াল কোন কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে, এক্সিলেন্ট ওয়াল বাংলাদেশের কোন কোন জায়গায় ব্যবসা করে, ওয়ার্ল্ডের কোন কোন জায়গায় ব্যবসা করে, সে কিছুই জানে না। কিন্তু সে এমন একটা নেগেটিভ মন্তব্য করেছে, শেষ পর্যন্ত তুই ওই বলেতে গেলি। এই দুই চারটা নেগেটিভ মন্তব্য করার পর যে ব্যক্তিটা পজিটিভ হয়ে গেছে, যে ব্যক্তিটা এক্সেলেন্ট ইনফরমেশন জেনে গেছে, ওই ব্যক্তিটা হতাশ, ওই ব্যক্তিটা নেগেটিভ। তাকে এখন আপনি আর ফোন দিলে ফোন রিসিভ করছে না। এখন আমার প্রশ্ন হলো, ওই ব্যক্তিটা কি স্বনিয়ন্ত্রিত নাকি পরনিয়ন্ত্রিত? এই পরনিয়ন্ত্রিত ব্যক্তিরা কখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই পরনিয়ন্ত্রিত ব্যক্তিরা লাইফে কখনো সাকসেস হতে পারে না। আবার আমাদের মধ্যে আমরা যারা বিজনেস করছি, বিজনেস করার সময় আমরা যখন কোনো ট্রেনিং করি, ট্রেনিং এ যখন মোটিভেশনাল আলোচনাগুলো হয়, আমাদের যখন গোল সেটআপ করা হয়, তখন আমরা প্রত্যেকটা ব্যক্তি ডিটারমাইন্ড হয়ে এখান থেকে যাই। আমরা একটা সিরিয়াস ডিসিশন নিয়ে এখান থেকে যাই, ইয়েস ইনশাআল্লাহ এবার একটা কিছু করে দেখাবো। ইয়েস আর নো? Yes. একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়ার পর যখন ফিল্ডে কাজ করতে যাই, কাজ করতে গিয়ে যখন 2-4-5 জন বন্ধুকে প্ল্যান দেখাই বা ইনভাইট করে প্ল্যান দেখানোর পর তারা যখন নেগেটিভ মন্তব্য করে, তারা যখন এটা সম্পর্কে বাজে আলোচনা করে, তখন কিন্তু আমরা কিন্তু হতাশ হয়ে যাই। যেই ব্যক্তি এক্সিলেন্ট ওয়াল সম্পর্কে কিছুই জানে না, তার নেগেটিভ কমেন্ট শুনে আমরা হতাশ হয়ে যাচ্ছি। যে ব্যক্তিটা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম যে এবার আমি এক্সিলেন্ট ওয়াল থেকে ভালো কিছু করব। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি কি আমার দ্বারা নিয়ন্ত্রিত নাকি ওই 5টা বন্ধু দ্বারা নিয়ন্ত্রিত? 5টা বন্ধু দ্বারা। নেটওয়ার্ক হতে পারবে না, কারণ তারা পরনিয়ন্ত্রিত। আপনাকে মনে রাখতে হবে, আপনার ভাগ্য ওই 5টা-10টা ব্যক্তির হাতে না যাকে প্ল্যান দেখানোর পরে জয়েনিং হয় নাই। আপনার ভাগ্য হলো আপনার কর্মে। আপনার ভাগ্য কোথায়? কর্মে। আল্লাহ বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ না করে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার ভাগ্য কোথায়? এটা কে বলেছেন? সৃষ্টিকর্তা বলেছেন যে তোমার ভাগ্য তোমার কর্মে, তোমার ভাগ্যের পরিবর্তন আসবে তোমার কর্মের মাধ্যমে। আবার আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের মধ্যে বিরাজমান। তাহলে আপনাকে সাকসেস হতে গেলে আল্লাহ দুইটা কথা বলেছেন। একটা হলো আপনাকে কাজ করতে হবে, দ্বিতীয়ত আপনাকে ধৈর্যের সহিত কাজ করতে হবে। কিসের সহিত? ধৈর্যের সহিত। কাজ করতে হবে ধৈর্যের সহিত।
কিন্তু আমরা যখন 2-4-5টা বন্ধুকে প্ল্যান দেখাই, তারা যখন জয়েনিং হয় না, তারা যখন নেগেটিভ মন্তব্য করে, তারা যখন ফোন রিসিভ করে না, তখন আমরাই নিজেকে নিজে নেগেটিভ করে দিচ্ছি, আমরাই নিজের মধ্যে হতাশা ক্রিয়েট করছি, আমরাই নিজেদের মধ্যে কষ্ট ক্রিয়েট করছি। একটা সময় বিজনেস থেকে হারিয়ে যাচ্ছি। আপনি যারা ফোন দিলে ফোন রিসিভ করছেন। নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন থেকে সফল হওয়ার প্রথম শর্ত হলো স্বনিয়ন্ত্রিত হইতে হবে। সফল হওয়ার প্রথম শর্ত, আপনাকে স্বনিয়ন্ত্রিত হইতে হবে, আত্মনিয়ন্ত্রিত হইতে হবে, নিজের দ্বারা নিয়ন্ত্রিত হইতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আমরা কি স্বনিয়ন্ত্রিত হতে পারবো? ইনশাআল্লাহ। আসেন আমরা আজকে এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ জানবো যেগুলোর কারণে একটা ব্যক্তি বিজনেস থেকে হারিয়ে যাচ্ছে বা একটা ব্যক্তি লাইফে কষ্ট পাচ্ছে। এবং আমি এটা নিশ্চিত করে বলতে পারি, যদি টোটাল ট্রেনিংটা করেন, আপনার জীবনে যত কষ্টই থাকুক না কেন, যত দুঃখই থাকুক না কেন, এই ট্রেনিংটা শেষ করার পর আপনাকে নিজেকে অনেক হালকা মনে হবে। বুঝতে পেরেছেন? আমরা অনেকে বলি না যে সে আমাকে কষ্ট দিছে, জি সে আমাকে কি করছে, তারই কথায় আমি কষ্ট পাইছি, তারই কথায় আমি কষ্ট পাইছি, সে আমার জীবনে এত দুঃখ দিছে, বলি না? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই পৃথিবীতে কখনোই কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। এই পৃথিবীতে কখনোই কোনো মানুষকে কষ্ট দিতে পারে না, কারণ কষ্টটা দেওয়ার বিষয় না, কষ্ট অনুভব করার বিষয়। আর আপনার অনুভূতিটা একমাত্র আপনিই সৃষ্টি করেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন একটা মানুষ সুখী হবে বা কষ্ট পাবে এটার উপর ডিপেন্ড করে না কোন ঘটনা ঘটছে, এটার উপর ডিপেন্ড করে সে তার লাইফে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটাকে সে কিভাবে অ্যাকসেপ্ট করেছে। বুঝতে পেরেছেন? আমরা কাজ করতে গিয়ে অনেক সময় বন্ধুরা যদি জয়েন না হয় বা কাছের ব্যক্তিগুলো যদি জয়েন না হয়, আমরা অনেক হতাশ হয়ে যাই। আপনি কি ভাবতেছেন যারা এখান থেকে সাকসেস হয়েছে তারা যতজনকে ইনভাইট করছে, যতজনকে প্ল্যান দেখাচ্ছে, সবাই জয়েনিং হয়ে গেছে? তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটেছিল, বাট তারা এগুলোকে মেনে নিয়েছে। কষ্ট দেওয়ার বিষয় না, কষ্ট আমরা আমাদের মধ্যে তৈরি করি। নেগেটিভ আপনাকে কেউ করতে পারে না যদি আপনি নেগেটিভ হতে না চান। আপনাকে কেউ হতাশ করতে পারে না যদি আপনি হতাশ হতে না চান। তাহলে আমাদের মধ্যে আমরাই নেগেটিভ থিংকিং তৈরি করি, আমরাই আমাদেরকে হতাশ করি, আমরাই বিজনেস থেকে সময় হারিয়ে যাই। আজকে আমি টোটাল আলোচনার মাধ্যমে, টোটাল ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব যে আপনি যে জীবনে অনেক কষ্ট পাইছেন, কোনো কষ্টই আপনাকে কেউ দেয় নাই, আপনি আপনার জীবনে কষ্টগুলো তৈরি করেছেন। দেখেন, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা থাকলেই আপনি সফল হতে পারবেন না। কোটি কোটি টাকা আপনার কাছে থাকলেই আপনি সফল হতে পারবেন না যদি আপনি সুখী না থাকতে পারেন। টাকা মানুষকে আরাম দিতে পারে, টাকা কখনো মানুষকে সুখ দিতে পারে না। বুঝতে পেরেছেন কি? আজকের এই ট্রেনিংটা আপনাকে অনেক বেশি সুখী রাখার জন্য, আপনার জীবনে আপনাকে অনেক বেশি হ্যাপি রাখার জন্য আপনাকে সহযোগিতা করবে আমার আজকের এই সাবজেক্ট, আজকের এই ট্রেনিংটা। টাকা মানুষকে কি দেয়? আরাম দিতে পারে, টাকা মানুষকে সুখ দিতে পারে না। দেখবেন শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে যত ডিভোর্সের ঘটনা ঘটে, ম্যাক্সিমাম ডিভোর্সের ঘটনাগুলো ঘটে উচ্চবিত্ত ফ্যামিলিতে, মানে ধনী ফ্যামিলিতে। যদি টাকাই মানুষকে সুখ দিত, তাহলে ধনী ফ্যামিলিতে কেন ডিভোর্সের ঘটনা ঘটে? দেখবেন মিডিয়া জগতে যারা, তারা তো 2 দিন পরে পরেই ডিভোর্সের ঘটনাগুলো ঘটে। তাদের তো টাকা পয়সার অভাব নাই, তাহলে তাদের এখানে ডিভোর্সের ঘটনা কেন ঘটে? টাকা হইলে মানুষ আরাম পায়। কিরকম? যে আমার ঘরে টাকা হইলে আমি একটা এসি লাগাইতে পারবো। কি লাগাইতে পারবো? এসি আমাকে কি দিবে? আরাম দিবে। আমি 2-3টা ফ্রিজ কিনতে পারবো, এটা আমাকে আরাম দিবে। কিন্তু সুখ, সে তো অনুভবের বিষয়। সে তো কিসের বিষয়? অনুভবের। সুখ তো আপনাকে কেউ দেয় না যদি আপনি সুখ পেতে না চান। আপনাকে কষ্ট কেউ দেয় না যদি আপনি কষ্ট পেতে না চান। আজকে আমি টোটাল ট্রেনিং সেশনটা কিছু এক্সাম্পলের মাধ্যমে, কিছু বাস্তব ভিত্তিক গল্পের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব, যাতে আপনারা অনুধাবন করতে পারেন এবং জীবনে অনেক বেশি হ্যাপি থাকতে পারেন। বুঝতে পেরেছেন? কষ্ট দেওয়ার বিষয় না, এটা আমি আজকে ট্রেনিং এ আপনাদেরকে তুলে ধরবো। এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, প্রথম এক্সাম্পল। একটা কোম্পানিতে অনেকগুলা কর্মচারী ছিল। ওই অনেকগুলা কর্মচারীর মধ্যে 3 জন কর্মচারী একদিন লেট করে অফিসে ঢুকছে।
লেট করে দেরি করে কি করছে? অফিসে ঢুকছে। যেহেতু দেরি করে অফিসে ঢুকছে, তো দেরি করে অফিসে ঢুকার কারণে বস তো তাদের ইচ্ছা মতো ঝাড়ছে। কেন তারা দেরি করে অফিসে ঢুকছে? বুঝতে পেরেছেন কি? এবার দেখেন তিনজনকে কিন্তু বস একই কথা বলেছে, একই ঝাড়া ঝাড়ছে। এবার তিনজন ব্যক্তি ঘটনাটাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে এটা একটু আমরা পর্যালোচনা করে দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথম ব্যক্তি চিন্তা করতেছে, যেহেতু আজকে অফিসে একটু দেরি করে ঢুকছি, সুতরাং বস আমাকে কিছু কথা বলতেই পারে। আগামীকালকে থেকে আর কখনো অফিসে দেরি করে আমি ঢুকবো না। আগামীকালকে থেকে আমি নিয়মিত সময় মতো অফিসে ঢুকবো। পরের দিন থেকে সে সময় মতো অফিসে ঢোকা শুরু করছে। তার কাজের স্পৃহা বেড়ে গেছে, কাজের প্রতি ভালোবাসা বেড়ে গেছে এবং অল্প দিনের মধ্যে তার প্রমোশন হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি চিন্তা করতেছে যে আজকে না হয় আমি একটু লেট করে অফিসে ঢুকলাম, তার জন্য বস আমাকে এতগুলা কথা বলতে পারলো, এতগুলা কথা শোনাইতে পারলো, এতগুলা মানুষের সামনে আমাকে অপমান করলো। বসের প্রতি তার ভালোবাসা কমে গেছে, আন্তরিকতা কমে গেছে, কাজের প্রতি আন্তরিকতা কমে গেছে এবং কিছুদিন পরে তার ডিমোশন হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি চিন্তা করতেছে যে আজকে আমি তো প্রতিদিন নিয়মিত আসি, আজকে একদিন লেট করে আসছি বিধায় এতগুলো অপমান বস করলো। আমরা কি মানুষ না? আমাদের কি মান সম্মান নাই? বস কেন এটা করলো? এটার জবাব দিতে হবে। এটার জবাব না দিলে আমি এখানে চাকরি করবো না। তৃতীয় ব্যক্তি চাকরিটাই ছেড়ে দিয়েছে। কিছুদিন পরে তার ফ্যামিলিতে অশান্তি, কারণ ফ্যামিলির ভরণ পোষণই সে ঠিকভাবে করতে পারছে না। দেখেন একই ঘটনা, ভাবনার জগতের তিনটি ভিন্ন ভাবনা। যদি মানুষ মানুষকে কষ্ট দিত, যদি মানুষ মানুষকে কষ্ট দিতে পারতো, তাহলে তো তিনজন ব্যক্তি একই পরিমাণ কষ্ট পাওয়ার কথা ছিল, কারণ তিনজন ব্যক্তিকে তো একই কথা বলেছে। Yes. এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে আপনার জীবনে কি ঘটনা ঘটেছে এইটার উপর ডিপেন্ড করে না শুধু আপনি কি সুখী হবেন না কষ্ট পাবেন, ঘটনাটাকে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করেছেন, কিভাবে আপনি গ্রহণ করেছেন, কিভাবে আপনি থিঙ্কিং করেছেন, এটার উপরই ডিপেন্ড করে আপনি কি সুখী হবেন নাকি কষ্ট পাবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? Yes. তাহলে আপনার ঘটনাটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন, আগে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমরা জীবনে অনেক সময় যে কষ্টগুলা পাই, কষ্টগুলা কেউ কাউকে দেয় না, কষ্টগুলা আমরাই আমাদের মধ্যে তৈরি করি। ওই তৃতীয় ব্যক্তিটা নিজের মধ্যে নিজে কষ্ট তৈরি করছে। প্রথম ব্যক্তিটা যখন মেনে নিয়েছে তার কি আর কোনো কষ্ট আছে? না। এই পৃথিবীতে কারা হতাশ হয়, এই পৃথিবীতে কারা নেগেটিভ হয়, এই পৃথিবীতে কারা অনেক বেশি কষ্ট পায়, তারাই হতাশ হয়, তারাই কষ্ট পায়, তারাই নেগেটিভ হয় যারা কোনো একটা ঘটনাকে মেনে নিতে পারে না। যারা কোনো একটা ঘটনাকে মেনে নিতে পারে না তারাই কষ্ট পায়, তারাই হতাশ হয়, তারাই নেগেটিভ হয়। বুঝতে পেরেছেন কি? Yes. আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনি 5 জনকে 10 জনকে প্ল্যান দেখাইছেন, 10 জনই নেগেটিভ মন্তব্য করেছে, আপনি মেনে নিলে আর কোনো কষ্ট নেই। যতক্ষণ পর্যন্ত এটা মেনে নিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার নিজের কষ্ট। আপনাকে কেউ একটা মন্তব্য করেছে, আপনি মেনে নিতে পারলে কোনো কষ্ট নাই, মেনে নিতে না পারলেই কষ্ট। বুঝতে পেরেছেন কি? সফল হওয়ার দ্বিতীয় শর্ত হলো মেনে নেওয়ার মানসিকতা পোষণ করতে হবে। যেই ঘটনাই ঘটুক না কেন, যেই সিচুয়েশনই তৈরি হোক না কেন, ওইটাকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আপনি যদি জীবনে হ্যাপি থাকতে চান, সুখী থাকতে চান, আপনাকে মেনে নিতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? দেখেন কষ্ট কেউ কাউকে দেয় না, কষ্ট আমরা আমাদের মধ্যে তৈরি করি। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন কষ্ট দেওয়ার বিষয় না, কষ্ট অনুভব করার বিষয়। এক্সাম্পল নাম্বার 2, একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন ছিল, অনেক দিনের রিলেশন, প্রায় 4 বছরের রিলেশন। 4 বছর পর হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে ফোন দিয়ে বলতেছে যে আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন নাই, আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, কারণ তোমার চেয়ে অনেক সুন্দর, অনেক চমৎকার একটা মেয়ে আমার প্রেমে পড়ে গেছে, অনেক স্মার্ট একটা মেয়ে আমার প্রেমে পড়ে গেছে, সুতরাং আজকের পর থেকে আমার রিলেশন তার সাথে, সুতরাং আজকের পর থেকে আর কখনোই তুমি আমাকে ফোন দিয়ে বিরক্ত করিও না। কথাটা বলেই ছেলেটা ফোনটা রেখে দিছে। মেয়েটা তো শুরু করে এই কি বললা বলেই কিন্তু কান্নাকাটি শুরু করে
ছেলে কিন্তু কথা বলেই রেখে দিছে। এবার মেয়েটা চিন্তা করতেছে সেইটা কিভাবে পারলো, সে কিভাবে আমাকে এই কথাগুলো বলতে পারলো। এত বিশ্বাস আমি তাকে করছিলাম, তাকে আমি এত ভালোবাসছিলাম, সবচেয়ে বেশি আমি তাকে জীবনে ভালোবাসছিলাম। আমি নিজে কোনো একটা জিনিস না খেয়ে তাকে খাওয়িয়েছিলাম, সে আজকে কিভাবে এই কথাটা আমাকে বলতে পারলো। কে ভাবতেছে কথাগুলা? কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? কে তৈরি করছে এই কষ্টগুলা? দেখেন, সে ভাবতেছে সেটা কিভাবে পারলো। আমি তাকে জীবনে এত বিশ্বাস করেছিলাম, সে এখন আরেকটা মেয়ের সাথে ঘুরবে, আরেকটা মেয়ের সাথে ডেটিং করবে আমার চোখের সামনে, এটা আমি কিভাবে মেনে নিব? আমি কিভাবে? এই জীবনটা আমার দেখে লাভ কি? কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? কে তৈরি করছে কষ্ট? নিজের মধ্যে এত বেশি কষ্ট, এত বেশি যন্ত্রণা সে তৈরি করছে, তার কাছে এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণাও কোনো যন্ত্রণা মনে হচ্ছে না। Yes or no? এই যন্ত্রণাগুলা কে তৈরি করতেছে? মেয়েটা তৈরি করতেছে। ভাবতেছে সে এখন তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তার মধ্যে ঘুরবে, আমার চোখের সামনে দিয়ে যাবে। আমার বান্ধবীরা সবাই জানে তার সাথে আমার 4 বছরের রিলেশন। আমার বান্ধবীরা যদি দেখে সে আরেক মেয়ে নিয়ে ডেটিং এ যাচ্ছে, আমি বান্ধবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আমি এই মানুষগুলোর সামনে কিভাবে মুখ দেখাবো? আমার বয়ফ্রেন্ড নিয়ে বান্ধবীদের সামনে দড়ি হাতে নিতেও তার ভয় লাগে না, দড়ি হাতে নিতেও তার এতটা যন্ত্রণা হয় না যতটা যন্ত্রণা তার ভিতরে তৈরি হচ্ছে। ইয়েস আর নো? এবার ভাবতেছে সে আরেকটা মেয়ের সাথে যখন সংসার করবে, আমি যদি অন্য একটা ছেলেকে বিয়ে করি, এক সময় হয়তো আমার হাজবেন্ড জেনে যাবে, এক সময় আমার ছেলে মেয়েরা জেনে যাবে, একটা সময় আমার শ্বশুর শাশুড়ি জেনে যাবে, আমি কিভাবে তাদের সামনে মুখ দেখাবো? এখনো কি তার বিয়ে হয়েছে? এখনো কি ছেলে মেয়ে হয়েছে? কে ভাবতেছে কথাগুলা? কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? এতটাই কষ্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফ্যানের মধ্যে ঝুলাইতেও আর তার কষ্ট, দড়িটা ফ্যানের মধ্যে ঝুলাইতেও কষ্ট লাগে না। তার ভিতরে এমন যন্ত্রণা তৈরি হচ্ছে, ওই যন্ত্রণা, তার মৃত্যুর যন্ত্রণা তার কাছে এখন আর যন্ত্রণা মনে হচ্ছে না। Yes or no? এবার ভাবতেছে সৃষ্টিকর্তারে পর্যন্ত গালাগালি শুরু করে দিছে, হে আল্লাহ, তুমি আমার প্রতি কেন এত নির্দয় হইলা? তুমি আমার প্রতি কেন এত অত্যাচার করলা? আমার প্রতি কেন এত অবিচার করলা? তুমি কেন আমার জন্য কেন তুমি এইরকম করলা? আমার প্রতি কেন এই অন্যায়গুলো করলা? সৃষ্টিকর্তাকে পর্যন্ত কথা বলতে আর তার কোনো কৃপণতা নাই। Yes or no? কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? কে তৈরি করছে কষ্টগুলা? নিজে। একটা সময় ফ্যানের মধ্যে গলা ঝুলাইতেও তারা কষ্ট হয় না যতটা কষ্ট সে তার ভিতরে তৈরি করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে করেই কিন্তু আমাদের সমাজের আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে। দেখেন, ঘটনাটা একটু ভিন্ন ভাবেও ঘটতে পারত। কি রকম ঘটতে পারত? ছেলেটা মেয়েটাকে ফোন দিছে, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন নাই, আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, কারণ তোমার চেয়ে অনেক স্মার্ট, অনেক সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে পড়ে গেছে, আজকের পর থেকে আমি তার সাথেই প্রেম করব, তুমি আমাকে আর কখনো ফোন দিয়ে বিরক্ত করিও না। ছেলেটা যখনই ফোনটা রেখে দিছে, মেয়েটার সাথে সাথে বলল, যাক, যা বাচ্চাটাই না বেঁচে গেল। সাথে সাথে যায় নামাজ বিছাইলো, যায় নামাজ বিছিয়ে সাথে সাথে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে। আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন, কারণ তুমি যে রহমানুর রহিম, তুমি যে অসীম দয়ালু, তুমি এটা আবারও প্রমাণ করছো। তুমি বিয়ের আগেই তার আসল মুখোশটা আমার সামনে উন্মোচন করে দিছো। আমি যদি বিয়ের পরে তার আসল মুখোশটা দেখতে পেতাম, আমি যদি বিয়ের পরে দেখতাম যে আমার যে সুন্দরী মেয়ে দেখলে সে তার প্রেমে পড়ে যায়, তাহলে আমার জীবনটাই ধ্বংস হয়ে যেত। আজকে তুমি দয়া না করলে আমি আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারতাম না। তুমি যে রহমানুর রহিম, তুমি যে দয়ালু, তুমি যে ক্ষমাশীল, তুমি যে আমার ভুলকে ক্ষমা করে দিছো, এটা তুমি আবারও প্রমাণ করছো। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করতেছে। নামাজ শেষ করে এবার বান্ধবীদেরকে ফোন দিতেছে, একটু আগে যে বান্ধবীদেরকে নিয়ে ভয় পাচ্ছিল এই বান্ধবীদেরকে ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে যে আজকের দিনটা আমার লাইফের জন্য সবচেয়ে আনন্দের দিন, আজকের দিনটা আমার লাইফের জন্য সবচেয়ে খুশির দিন, আর এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমি সিদ্ধান্ত নিছি যে তোদেরকে, যেহেতু একটা আনন্দের দিন, আমি কিছু মানুষকে কিছু খাওয়াবো, আর তোরা যেহেতু আমার কাছের লোক, আমি সিদ্ধান্ত নিছি তোদেরকে নিয়ে একসাথে ডিনার করবো। এবার বান্ধবীদেরকে নিয়ে ডিনার করতে গেছে, বান্ধবীরা প্রশ্ন করতেছে, জীবন তো তুই এইভাবে আমাদেরকে খাওয়াস নাই, আজকে কি এমন ঘটনা ঘটছে, কি এমন আনন্দের দিন তোর যে তুই আমাদের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছিস?
তখন বান্ধবীদেরকে বলতেছে, তোরা যদি তোদের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বাঁচোস, ওই দিনটা কি তোর জীবনের জন্য আনন্দের নাকি কষ্টের? বান্ধবীরা বলতেছে অবশ্যই আনন্দের। তখন বলতেছে, আজকের দিনে আমি আমার লাইফের সবচেয়ে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি। এতদিন পর্যন্ত গত 4 বছর আমার সাথে যার রিলেশন ছিল, সে আজকে বলতেছে যে তার নাকি আমার চেয়ে সুন্দরী মেয়ে পেয়ে গেছে, এখন থেকে নাকি আমার সাথে তার ব্রেকআপ। একটু চিন্তা কর, বিয়ের পরে যদি তার আসল রূপটা দেখতাম যে আমার চেয়ে সুন্দরী মেয়ে দেখলে তার পিছনে দৌড়ায়, তাহলে কিন্তু আমার জীবনটাই ধ্বংস হয়ে যেত। একই ঘটনা, একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। কোথায় আত্মহত্যা আর কোথায় পার্টি? আপনার জীবনে কি ঘটেছে আপনাকে সুখী করার জন্য এটা যতটা না ভূমিকা পালন করে, ঘটনাটাকে আপনি কিভাবে চিন্তা করেছেন, ঘটনাটাকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেছেন, এইটা অনেক বেশি ডিপেন্ড করে আপনাকে সুখে রাখার জন্য অথবা আপনাকে কষ্টে রাখার জন্য। নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো ব্যক্তি ব্যর্থ হতো না যদি সে ঘটনাকে মেনে নিতে পারত। এই বিজনেসটা অনেক দূর যাওয়ার বিজনেস, কিন্তু তারপরও আমরা নিজেদের মধ্যে কষ্ট তৈরি করে আপলাইনের ফোন রিসিভ করা পর্যন্ত বন্ধ করে দিচ্ছি। আপনি যদি এটা অনুধাবন করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন যে আপনি কষ্ট পেতে না চাইলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে কষ্ট দিতে পারে না, আপনি বিশ্বাস করেন আপনি কখনো কষ্টই পাবেন না। কিন্তু আমরা সারা জীবন একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছি। আমরা সারা জীবন ভাবতেছি সে মনে হয় আমাকে কষ্ট দিচ্ছে, সে একটা খারাপ কথা বলছে, আমাকে মনে হয় সে কষ্ট দিচ্ছে। আরে ভাই, কষ্ট তো দেওয়ার বিষয় না, কষ্ট তো অনুভব করার বিষয়। আপনার ভিতরের অনুভূতিটা একমাত্র আপনিই তৈরি করতে পারেন। এক্সাম্পল নাম্বার 3 আমি ক্লিয়ার করব, কষ্ট কেউ কাউকে দেয় না, আপনি তৈরি করেন আপনার ভিতরে কষ্ট। আপনি আপনাকে নেগেটিভ করেন, আপনি আপনাকে হতাশ করেন। আপনি আপনাকে নেগেটিভ না করলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে নেগেটিভ করতে পারবে না। এক্সাম্পল নাম্বার 3, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। আমি খুব শর্টলি কিন্তু শেষ করতে চেষ্টা করতেছি যেহেতু আমার টাইম শর্ট। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটাও ছেলেটাকে অনেক ভালোবাসে, কিন্তু বাবা মা মেয়েটাকে জোর করে আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়েছে। যেই ছেলেটাকে মেয়েটা মেনে নিতে পারছে না, যখন মেয়েটার এই মেনে নিতে পারছে না, এই কষ্টগুলো তার দেখতেছে বাবা মা, তখন বাবা মা কি করলো যে তাদের দুইজনকে হানিমুন করতে পাঠাইলে মনে হয় মেয়েটার মন ভালো হবে। এবার হানিমুন করতে গেছে কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে গিয়ে উঠছে কক্সবাজারের সবচেয়ে দামি 5 স্টার হোটেলে, হোটেল দা কস্টুডে। এবার 5 স্টার হোটেলে আছে মেয়েটা কার সাথে? যাকে সে মেনে নিতে পারছে না। বলেন তো 5 স্টার হোটেলে থেকে ওকে মেয়েটা সুখে আছে? যেখানে গেলেই মন ভালো হয়ে যায়, ওই সমুদ্র সৈকতে গেছে হাজবেন্ডের সাথে। হাজবেন্ড জোর করে বুকের মধ্যে মেয়ের মাথাটা নিয়ে গেছে, হাজবেন্ডের বুকে মাথা রেখে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, মনে মনে ভাবতেছে সে হইল অনেক ভালো লাগতো, মনে মনে ভাবতেছে সে হইল অনেক ভালো লাগতো। দেখেন 5 স্টার হোটেলে থেকেও সে সুখ অনুভব করতে পারছে না। তাকে কি এখন কেউ সেখানে কষ্ট দিচ্ছে, নাকি কষ্টটা সে তার মধ্যে তৈরি করছে? 5 স্টার হোটেলে থেকেও সে সুখ পাচ্ছে না। আরে ভাই, সুখ যদি দেওয়ার বিষয় হতো তাহলে তো 5 স্টার হোটেলে থেকেই সুখ পাইতো। ইয়েস অর নো? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ছেলেটা অনেক আর্থিকভাবে দুর্বল, কিন্তু বাবা মা মেয়ের মন রাখার জন্য এই ছেলেটার সাথে মেয়েটাকে বিয়ে দিয়েছে। ছেলেটা হয়তো কুড়ে করে আছে, বলেন তো এই কুড়ে করে থেকে ও মেয়েটা সুখে আছে কিনা? খুশি আছে কিনা? মুখের মধ্যে সবসময় হাসিটা লেগে আছে কিনা? সুখ যদি দেওয়ার বিষয় হতো তাহলে তো 5 স্টার হোটেলে থেকেই সুখ পাইতো। কুড়ে করে থেকেও কেন সুখ পাচ্ছে? কারণ কুড়ে করে থেকেও সে অনুভব করতে পারছে সে সুখে আছে। 5 স্টার হোটেলে থেকেও সে অনুভব করতে পারছে না, এই অনুভূতিটা সে আনতে পারছে না সে যে সুখে আছে। আমাদের এমন অনেক ঘটনা ঘটে, একটা মেয়ে বিয়ের আগে আরেকটা ছেলের সাথে রিলেশন করে, কিন্তু বিয়ে হয় অন্য একটা ছেলের সাথে, যার সাথে বিয়ে হয়েছে তাকে মেনে নিতে পারছে। কি করতে পারছে? সে যে বিয়ের আগে একটা প্রেম করছে, এই ফিলিংসটাই তার লাইফে আর আসে না। ওই মেয়েটা তখনই সুখী হইতে পারে যখন যেই স্বামীর সাথে বিয়ে হয়েছে ওই স্বামীকে মেনে নিতে পারে।
আর যতদিন পর্যন্ত তাকে মেনে নিতে পারবে না ততদিন পর্যন্তই কিন্তু সে কষ্ট পাবে। Yes or no? Yes. তাহলে আমরা কোনো একটা ঘটনা থেকে কখন কষ্ট পাই? যখন ঘটনাকে মেনে নিতে পারি না। এইবার কোনো একটা ঘটনাকে আপনি মেনে নিবেন কি নিবেন না, এই ডিসাইডটা কি আরেকজন করবে না আপনি করবেন? আমি। তাহলে আপনি কষ্ট পাবেন নাকি সুখে হবেন, এটা কি আরেকজনের উপর ডিপেন্ড করে নাকি আপনার উপর ডিপেন্ড করে? নিজের উপর। আপনার উপর ডিপেন্ড করে। ইয়েস অর নো? Yes. এই জন্য বিজ্ঞানীরা বলছেন কষ্ট দেওয়ার বিষয় না, কষ্ট অনুভব করার বিষয়। আপনার ভিতরের অনুভূতিগুলা আপনিই তৈরি করেন। সুখ দেওয়ার বিষয় না, সুখ অনুভব করার বিষয়। টাকা মানুষকে আরাম দেয়, টাকা মানুষকে সুখ দেয় না। সুখ তো অনুভূতির বিষয়, সুখ তো দেওয়ার বিষয় না। বুঝতে পেরেছেন কি? Yes. এক্সাম্পল নাম্বার 4। একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, প্রেম গঠিত ঘটনাগুলো বললে ইয়াং জেনারেশনের মানুষগুলো একটু খুশি হয় বেশি, ঠিক কি না? এক্সাম্পল নাম্বার 4। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, এবার তারা গেছে ডেটিং এ যাওয়ার পর তারা কিছু রোমান্টিক মুহূর্ত পার করছে, কিছু ভালো মুহূর্ত পার করছে, কিছু ভ্যালুয়েবল তারা টাইম স্পেন্ড করছে। বুঝতে পেরেছেন? এবার ওইখানে কিন্তু অনেক এনজয় করছে, অনেক মজা করছে। এবার অনেক এনজয় করার পর, অনেক মজা করার পর যখন বাসায় চলে আসছে, সবার সাথে খেলাধুলা করতেছে, গল্প করতেছে, কোনো বিষয় না। যখনই মেয়েটা একা হয়েছে বা ছেলেটা যখনই একা হয়েছে, একা হয়ে ভাবতেছে ওই রোমান্টিক মুহূর্তের কথাগুলো, একজন আরেকজনের সাথে রোমান্টিক সিনারিগুলা পার করছে, ওই ঘটনাগুলা ভাবতেছে আর মনে মনে হাসতেছে। ওই ঘটনাগুলা ভাবতেছে আর হাসতেছে, তার কাছে ভালো লাগতেছে। ইয়েস আর নো? Yes. ওই রোমান্টিক সিনারিগুলা যতই ভাবে তার ততই ভালো লাগে, সে মনে মনে হাসে। বন্ধু এসে জিজ্ঞাসা করে কি রে তুই হাসোস কে, সে তো আর হাসি থামাইতে পারে না, বলে তুই এগুলা বুঝবি না। ইয়েস আর নো? Yes. এবার ছেলে এবং মেয়ে দুজনকে ভালোবাসে, ওইখানে তারা ডেটিং এ গেছে, কিন্তু যেই কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। একজন একজনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, রাপ ব্যবহার করেছে। এবার দুইজনই কষ্ট পেয়ে কান্নাকাটি করে চলে আসছে। বাসায় আসার পর ওই মেয়েটা সবার সাথে গল্প করতেছে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই। কিন্তু যখনই সে একা নিরিবিলি পরিবেশে বসছে, যখনই ওই কথাগুলো তার ভাসতেছে, ওই কথাগুলো মনে করতেছে, ওই ঘটনাগুলো মনে করতেছে, তখনই তার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। Yes. আচ্ছা, এখন কি আর তারা কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করছে? No. ওই খারাপ সিনারিগুলো ভাবতেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। ভালো সিনারিগুলো ভাবতেছে, মন দিয়ে হাসি বের হইতেছে, মন দিয়ে হাসি বের হচ্ছে। ইয়েস আর নো? Yes. তাহলে কষ্ট যদি দেওয়ার বিষয় হইতো, তাহলে যখন কথা বলছে তখনই তো কষ্ট পাওয়ার কথা ছিল, ভাবলেই কেন কষ্ট পায়? সুখ যদি দেওয়ার বিষয় হতো, তাহলে যখন দিছে তখন পাইতো, ভাবলেই কেন সুখ পায়? আমার কথা কি বুঝতে পারছেন? Yes. সুখ অনুভব করার বিষয়। কোনো একটা ঘটনাকে আপনি কিভাবে ভাবছেন, কিভাবে আপনি চিন্তা করছেন, এটার উপরই ডিপেন্ড করে আপনি কষ্ট পাবেন নাকি আপনি সুখী থাকবেন। Yes. বুঝতে পেরেছেন? দেখেন, আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের ঘটনা ঘটে, অনেক ঝগড়া হয়, মনোমালিন্য হয়। কেন হয় জানেন? কারণ আমরা কোনো একটা ঘটনাকে মেনে নিতে পারি না। আমি যখন বাসায় গেলাম, আমার মনটা একটু খারাপ, আবার আমার ওয়াইফেরও কি খারাপ, মনটা খারাপ, অথবা আমার মন ঠিকই আছে কিন্তু ওয়াইফের মনটা আজকে একটু খারাপ। যেই কোনো কারণে তার মন খারাপ, তাকে আমি একটা ভালো প্রশ্ন করছি কিন্তু সে রাগ হয়ে আমাকে উত্তর দিচ্ছে, সে একটু ধমকের সুরে আমাদের উত্তর দিচ্ছে। এবার আমি, এই তুমি আমার এইভাবে কেন কথা বললা? এবার বউ আবার আরেকটা ধমকের সুরে কথা বলছে। এবার আমি একটা গালি দিয়ে তার বাবা মা নিয়ে গালি তুলে কথা বলছি, সে আবার আমার বাবা মা নিয়ে গালি তুলে কথা বলছে। এইভাবে করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। সে একটা বলতেছে, আমি একটা বলতেছি, সে একটা বলতেছে, আমি একটা বলতেছি, বলতে বলতে এক সময় 1, 2, 3 এভাবে করে কিন্তু ডিভোর্সের ঘটনাগুলো ঘটে। ছোট ছোট ঘটনা থেকে, ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই আমাদের বড় বড় দুর্ঘটনাগুলো জীবনে ঘটে। আমার কথা কি বুঝতে পেরেছেন? Yes. Yes. দেখেন, ঘটনাটা যদি এমন হইতো যে আমি আজকে বাড়িতে গেছি, আমার ওয়াইফ আমার সাথে খুব খারাপ একটা কথা বলে গেছে, খুব রাগ হয়ে কথা বলছে, বাট আমি যদি এইভাবে করে চিন্তা করতাম যে সে তো তার বাবা মা সবাইকে রাইখা
আমার সংসারের মধ্যে আসছে। তারও তো অনেক সময় মন খারাপ হইতে পারে, তারও তো ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত থাকতে পারে। তার যখন খারাপ মুহূর্ত থাকবে, তার যখন খারাপ লাগবে, তার মন যখন খারাপ থাকবে, সে যদি আমার সাথে দুই চারটা কথা যদি না বলে, আমার সাথে যদি সে রাগ না দেখায়, সে কার সাথে দেখাবে? তার এই দুনিয়ার মধ্যে আমাকে ছাড়া আছে কে? সে কি আমার বাবা মার সাথে রাগ দেখাবে? সে তো দুই চারটা কথা বলে আমারও বলবে। আমি যদি এইভাবে করে চিন্তা করি যে সে তো আমাকে অনেক ভালোবাসে, আমি যখন বাইরে বের হয়ে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমি খাইছি কিনা, আমি ঠিক মতো চলতেছে কিনা, আমি সাবধানে থাকার জন্য, সে তো সবসময় আমাকে নিয়ে টেনশন করে, আমাকে নিয়ে চিন্তা করে, আমাকে সে ভালোবাসে, আমার কাপড়গুলো সে ধুয়ে দেয়, আমার সব কাজ তো সে করে। তার মাঝে মধ্যে মন খারাপ হলে সে আমাকে না বলে সে কাকে বলবে? আমি যদি একটা মুচকে হাসি দিয়ে বলি যে আমার সাথে এই কথাগুলো বলে তুমি খুশি হয়েছ, তুমি যদি খুশি হও তাহলে আমি খুশি, তোমার সুখটাই আমার সুখ। আমি যে এত কষ্ট করি, এত পরিশ্রম করি তোমাকে একটু সুখ দেওয়ার জন্য, তোমাকে একটু খুশি রাখার জন্য। তোমার যতটুকু ইচ্ছা, যত রাগ দেখানোর ইচ্ছা হয় আমার দেখাও, কিন্তু আমি তোমার সুখটা চাই। যদি তার সাথে মুচকে হাসি দিয়ে এইভাবে আমি রিয়েক্টটা করতাম, সে কি আমাকে বুকে জড়াই নিত কিনা? Yes. সে নিজে থেকে আমার সাথে সরি বলতো কিনা? সে বলতো কিনা যে তুমি কিছু মনে করো না, আজকে আসলে মনটা খুব খারাপ ছিল, এর জন্য তোমার সাথে অনেক কথা বলে গেছি। সে তার মনটা একটু হালকা হলে নিজে থেকে আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারে। দেখেন, আপনি ঘটনাটাকে কিভাবে চিন্তা করছেন এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আপনার ফ্যামিলিটা অনেক বেশি হ্যাপি হইতে পারে, আপনার সংসার জীবনটা একটা জান্নাত হইতে পারে যদি আপনি প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিচুয়েশনকে মেনে নিতে পারেন। আবার আপনার ফ্যামিলিতে প্রতিদিন ঝগড়া লাগতে পারে যদি আপনি সামান্য একটা ঘটনাকে মেনে নিতে না পারেন। জীবনে সুখী হওয়ার জন্য, জীবনে সফল হওয়ার জন্য, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত বলেছিলাম, মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। প্রতিটা সিচুয়েশনকে মেনে নিতে হবে। আজকে একটা ট্রেনিং, আপনার 10টা গেস্ট বন্ধুকে ইনভাইট করছেন বা 10টা মেম্বারকে ইনভাইট করছেন, আসে নাই, রাগ ব্যবহার করা যাবে না, মেনে নিতে হবে, তাকে বুঝাইতে হবে, তাকে মোটিভেট করতে হবে, যেন তার সাথে আপনার রিলেশনটা, বন্ডিংটা যেন বৃদ্ধি পায়, যেন ভালোবাসার টানে, ভালোবাসার টানে সে আপনার সাথে কাজ করতে চায়। কোনো সোর্সে না, ভালোবাসার জন্য যেন আপনার সাথে কাজ করে। এভাবে করে বলা হয় যে আপনি আপনার কর্মীকে এত বেশি প্রশিক্ষণ দিন, এত বেশি প্রশিক্ষণ দিন, এত বেশি প্রশিক্ষণ দিন যেন আরেকটা কোম্পানি তাকে দ্বিগুণ স্যালারিতে নিতে চায়। আর তাকে এত বেশি ভালোবাসা দিন, এত বেশি ভালোবাসা দিন, এত বেশি ভালোবাসা দিন যেন দ্বিগুণ স্যালারি পেলেও আপনাকে ছেড়ে না যায়। আমার কথাই বুঝতে পেরেছেন? তাকে এত বেশি প্রশিক্ষণ দিন যেন আরেকটা কোম্পানি দ্বিগুণ স্যালারি দিয়ে তাকে নিতে চায়, আর তাকে এত বেশি ভালোবাসা দিন যে দ্বিগুণ স্যালারি পেলেও যেন আপনাকে ছেড়ে না যেতে চায়। আমার কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে ভালোবাসা দিতে হবে, প্রত্যেকটা সিচুয়েশনকে মেনে নিতে হবে। আমি বলছিলাম যে এই ট্রেনিংটা শুধুমাত্র বিজনেসের জন্য না, প্রত্যেকটা মানুষের, 18 কোটি মানুষের এই ট্রেনিংটা প্রয়োজন যদি সে জীবনে তাকে হ্যাপি দেখতে চায়, যদি তাকে সুখী দেখতে চায়, যদি তাকে সুখী রাখতে চায়। কারণ শুধু টাকা হলেই যে আপনি সুখ পাবেন, টিম হয়ে গেলেই যে আপনি সুখ পাবেন, এটা কখনোই না। আপনি তো সুখ পাবেন অনুভবে, আপনি তো সুখ পাবেন ভাবনায়। এখন আপনি যে আপনাকে আপনি সুখী করতে পারেন, এটা যদি আপনি ফিল করতে না পারেন, তাহলে কি আপনি সুখী হতে পারবেন? তাহলে আজকের ট্রেনিংটা, আজকের সাবজেক্টটা আমি হাউ টু কন্ট্রোল ইউর ডিপ্রেশন। আমরা আমাদের হতাশাগুলা, আমরা আমাদের কষ্টগুলা, আমরা আমাদের টেনশনগুলাকে কিভাবে হ্যান্ডেলিং করতে পারি, কিভাবে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, এই সাবজেক্টটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। এক্সাম্পল নাম্বার 5, পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে কষ্ট দেয় না, কষ্ট আমরা আমাদের মধ্যে তৈরি করি। এক্সাম্পল নাম্বার 5, ধরেন আজকে এখানে একটা বিশাল বড় হলরুম, এটা অনেক বড় একটা হলরুম। এই হলরুমে 500 বা 1000 ব্যক্তি নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার এইচ রয়েল রানা স্যার। এখানে সকল স্টাররা উপস্থিত আছেন, সকল সিনিয়র লিডাররা উপস্থিত আছেন। এই প্রোগ্রামের মধ্যে আপনি হলেন সেলিব্রিটি। আপনি কি সেলিব্রিটি? আপনি সেলিব্রিটি। আপনি সেলিব্রেশনের জন্য মঞ্চে উঠছেন, আপনার গলার মধ্যে ফুলের মালা পরানো হয়েছে। কিসের মালা? ফুলের মালা। পুরা গলা ভরে ফেলছে ফুলের মালা পরে।
একটু চিন্তা করেন, আপনি শুধু মাইক্রোফোনটা হাতে নিছে, এই মুহূর্তে আপনি আপনার অনুভূতিগুলো শেয়ার করবেন। হঠাৎ করে এই দরজা দিয়ে একজন ঢুকে গেছে, এমন একটা ব্যক্তি ঢুকছে, সে হলো আপনার শত্রু। কোনো না কোনো কারণে সে চাচ্ছে মানুষের সামনে আপনাকে অপমান করতে। বুঝতে পেরেছেন কি? সে সুযোগ পাইছে 500 ব্যক্তির সামনে আজকে অপমান করতে। আপনি মাইক্রোফোনটা হাতে নিছেন, আপনার অনুভূতি শেয়ার করবেন। দরজা দিয়ে হুট করে সে ঢুকে বসে, ঢুকে আপনাকে বলতেছে, নায়ক হয়ে গেছো নায়ক, আমার সাথে এতদিন ধরে বাটপারি করে সিটারি করে আজকে এখানে এসে এতগুলো মানুষের সামনে বাটপারি করতে। সে একটা বাটপার, সে একটা চিটার। যত ধরনের বাজে মন্তব্য আছে, নেগেটিভ মন্তব্য আছে আপনার সম্পর্কে সে বলে যাচ্ছে। কতক্ষণ কথা বলে সে বের হয়ে গেছে। দেখেন তো আপনার অবস্থাটা কি? মুখ দিয়ে কি আর আপনার আর কোনো কথা বেরোচ্ছে? আপনার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছে, আপনার মুখ দিয়ে কি আর কোনো কথা বের হইতেছে? হইতে পারে যে কোনো কারণে, যে কোনো সিচুয়েশনে তার সাথে একটা লেনদেন থাকতেও পারে, হইতেও পারে। কিছু কিছু লেনদেন আমাদের ইচ্ছাকৃতভাবে থাকে, আবার কিছু কিছু লেনদেন আমাদের অনিচ্ছাকৃত থাকে। যেরকম আমি প্রিভিয়াস একটা কোম্পানিতে কাজ করছিলাম, কোম্পানিটা ফল ছিল, আমার ফল ছিল না। ওইখানের কিছু লেনদেন, ওই কোম্পানি কর্তৃক কিছু লেনদেন থাকতে পারে, এর জন্য সে আমাকে দোষারোপ করতে পারে। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে এইরকম বিভিন্ন ঘটনার কারণে দেখা গেছে ওই ব্যক্তিটা আপনার সম্পর্কে কি করলো, একটা নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ সিচুয়েশন কি হলো, তৈরি করলো। আপনার মুখ দিয়ে কি আর কোনো কথা বেরোচ্ছে? আর কোনো শব্দ কি আপনার মুখ দিয়ে বেরোচ্ছে? না। দেখেন, আপনি শরীর কাঁপতেছে, কোনো কথা বলতে পারতেছে না, মাইক্রোফোনটা রেখে মাথাটা নত করে এখান থেকে বের হয়ে যাচ্ছে। মানে আপনার ওই মুডটাই নষ্ট হয়ে গেছে যে আপনি যে সবার সামনে কথা বলবেন। ইয়েস অর নো? Yes. এবার বের হয়ে যাচ্ছে না, রাস্তা দিয়ে ভাবতেছে সেটা কি করলো, সেটা কিভাবে পারলো, এতগুলা মানুষের সামনে সে কিভাবে আমাকে অপমান করলো। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? সে তো আমাকে আলাদাভাবেও কিছু বলতে পারতো, এতগুলা মানুষের সামনে আমি কিভাবে তাদের সামনে মুখ দেখাবো, আমার এতগুলো ডিস্ট্রিবিউটর ছিল, তাদের সামনে আমি কিভাবে গিয়ে দাঁড়াবো। বুঝতে পেরেছেন কি? এইভাবে সে যে চিন্তা করতেছে, তার কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? বাড়ে। কে তৈরি করছে এই কষ্টগুলা? নিজে। সে নিজেই নিজের মধ্যে কষ্টগুলা তৈরি করতেছে। রুমে যাওয়ার পরে সে ভাবতেছে, আমার সকল ডিস্ট্রিবিউটরদের কাছে আমার স্বপ্ন ছিল যে আমি আগামী 3 মাস পরে জিএম হব, আমি আগামী 9 মাস পরে আমি কি হব, এখান থেকে স্টার হব। আমি কত মানুষকে স্বপ্ন দেখাইছি, এখন তারা তো মনে মনে ভাববে আসলেই মনে আমি এর ধরনের, আসলেই মনে আমি খারাপ, আসলেই মনে আমি চিটার। তারা তো এরকম কথাগুলো মনে মনে ভাববে, আমি তাদের সামনে কিভাবে দাঁড়াবো। আসলে কি তারা এই কথাগুলো ভাবতেছে? কে ভাবতেছে এই কথাগুলো? সে নিজেই ভাবতেছে। কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? বাড়ে। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মা জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কিছু খাস না কেন? কান্নাকাটি শুরু হয়েছে, তুমি জানো না আমার জীবনে কি করছে, আমি কিচ্ছু খাবো না। তার টেনশন অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি হাই টেনশনের মধ্যে সে আছে। ইয়েস অর নো? এবার সে ভাবতেছে, আমাকে নিয়ে মনে হয় সবাই হাসাহাসি করতেছে, প্রোগ্রাম শেষ হলে মনে হয় সবাই আমাকে নিয়ে মিটিং করবে, গুল মিটিং করে করে আমাকে নিয়ে আলোচনা করবে, সবাই মনে হয় আমাকে নিয়ে হাসাহাসি করবে। কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? বাড়ে। কে তৈরি করছে এই কষ্টগুলা? নিজে। এমডি স্যারের সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমার সিনিয়র আপলিডারদের সামনে আমি কিভাবে দাঁড়াবো, কিভাবে এই মুখটা তাদের সামনে দেখাবো। তারা তো আমাকে নিয়ে মনে হয় অনেক কিছু ভাবতেছে। কষ্টের পরিমাণ এতটাই বাড়ায় ফেলছে, তার প্রেশার গেছে, টেনশনে কি হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে। তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। হসপিটালে গিয়ে তো তার টেনশন আরো বেড়ে গেছে। মানুষ যদি জেনে যায় এই কারণে সে হসপিটালে, তাহলে তো মানুষ মনে করবে আসলেই মনে আমি চিটাছি। মা কে বলে, মা কেউ যদি প্রশ্ন জিজ্ঞাসা করে আমি কোথায়, তোমরা কিন্তু ভুলেও বলো না আমি যে হসপিটালে। কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? বাড়ে। কে তৈরি করছে এই কষ্টগুলা? নিজে। একটা সময় স্ট্রোক করেছে। কি করছে? স্ট্রোক করে, টেনশন করতে করতে স্ট্রোক করে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, ঘটনাটা একটু ভিন্নভাবেও ঘটতে পারত। ভিন্নভাবে কিরকম ঘটতে পারত? ঘটনাটা এমন ভাবেও ঘটতে পারত যে ছেলেটা যতগুলা বাজে মন্তব্য আছে, নেগেটিভ মন্তব্য আছে ওই সিচুয়েশনে বলে গেছে, আর আপনি একটু বিচলিত না। আপনি এমন একটা হাসি মুখ নিয়ে কথা বলতেছেন, আপনি বুঝাই দিচ্ছেন সবার সামনে যে আসলে সে সুস্থ মানুষ না, সে একটা পাগল।
মানে আপনি এমন একটা ফিলিংস নিয়ে কথা বলতেছেন, আপনি সবাইকে এটাই বোঝাচ্ছেন যে সে পাগল, পাগলে সে কিছু পাগলামি কথা বলে গেছে। বুঝতে পারছেন কিনা? Yes. এবার আপনি খুব চমৎকার ভাবে মনের মাধুরী মিলিয়ে আপনার অনুভূতিগুলো শেয়ার করবেন। প্রোগ্রাম শেষ, সন্ধ্যার দিকে ওই বন্ধুর সাথে দেখা যায় আপনার সম্পর্কে এতগুলো বাজে মন্তব্য করছে। আপনি তাকে ডাক দিলেন, বন্ধু এদিকে আসো। সে তো একটু ইতস্ত বোধ করতেছে, এতগুলো মানুষের সামনে অপমান করছে। খুব চমৎকার একটা হাসি দিয়ে বলছে যে বন্ধু আজকের দিনটা আমার লাইফের জন্য সবচেয়ে আনন্দের দিন, আজকের দিনটা আমার লাইফের জন্য সবচেয়ে খুশির দিন, এবং এই চমৎকার একটা দিন আমি শুধু তোমার জন্য পেয়েছি। তাই আমি ডিসিশন নিয়েছি আজকে তোমাকে আমি ডিনার করাবো। সে তো অবাক হয়ে গেছে, তার এত অপমান করলাম আর সে বলতেছে কি এগুলা? ঘটনাটা কি একটু খুলে বলো। আজকের দিনটা আমার জীবনের এই জন্যই আনন্দের দিন, কারণ আমি আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে সারা জীবন শিখাই আসছি যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে প্রথমত যে জিনিসটা হতে হবে, আপনি ধৈর্যশীল হতে হবে। আমি যে কতটা ধৈর্যশীল এটা আমি কখনোই তাদেরকে বাস্তবিকভাবে আমি দেখাইতে পারিনি। তুমি আমার সাথে এই খারাপ ব্যবহার করার পরেও আমি যখন ধৈর্য ধরেছিলাম, আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর, আমার আপলাইন, আমার কোম্পানির ম্যানেজমেন্ট তারা বুঝতে পারছে আমি যে কতটা ধৈর্যশীল, সফল হওয়ার যোগ্যতা যে আমি রাখি। আমি আমার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে শিখিয়েছি যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেসফুল হতে গেলে আপনার মধ্যে সিচুয়েশনাল লিডারশিপ লাগবে। প্রত্যেকটা সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, সিচুয়েশন কন্ট্রোল করার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। আমার মধ্যে যে কতটা সিচুয়েশনাল লিডারশিপ আছে এটা আমি কখনোই আমার টিমকে দেখাইতে পারি নাই। তুমি যখন এইরকম একটা সিচুয়েশন তৈরি করছো, ওই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমি সবাইকে ক্লিয়ার করতে পারছি আমার মধ্যে যে কতটুকু সিচুয়েশনাল লিডারশিপ আছে, আমার অ্যাটিটিউড যে কতটুকু পজিটিভ, এবং আমার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের আমার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। আমার আপলিডারদের আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বেড়ে গেছে, আমার প্রতি তাদের কনফিডেন্স বেড়ে গেছে। তারা বুঝতে পারছে আমি যে কত উঁচু মানের একজন ব্যক্তি, আমি যে কত উঁচু মনের একজন ব্যক্তি। তুমি আমাকে সবার সামনে ছোট করতে গেছো, তুমি আমাকে সবার সামনে ছোট করতে গিয়ে আসলে তুমি আমাকে ছোট করতে পারো নাই। আমাকে সবার সামনে ছোট করতে গিয়ে তুমি আমাকে বড় করে দিয়েছো। তুমি আমাকে সবার সামনে ছোট করতে গিয়ে আসলে তুমি ছোট হয়ে গেছো। কারণ প্রত্যেকটা ব্যক্তি অন্ততপক্ষে এটা বুঝতে পেরেছে যে তোমার মাথায় সমস্যা আছে, তোমার তুমি আসলে একটা পাগল। কারণ একটা সুস্থ মনের মানুষ কখনোই এরকম পরিবেশে এই ধরনের ব্যবহার করতে পারে না। আমাকে ছোট করতে গিয়ে তুমি নিজে ছোট হয়ে গেছো। এখন তোমাকে যখন তারা রাস্তা দিয়ে দেখবে, তারা মনে মনে বলবে এই যে দেখ পাগলটা যায়, এই যে দেখ পাগলটা যায়। আমাকে ছোট করতে গিয়ে তুমি আমাকে ছোট করতে পারো নাই, বরং তুমি ছোট হয়ে গেছো। একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। কোথায় স্ট্রোক করে মারা গেছে আর কোথায় পার্টি দিচ্ছে। আপনার জীবনে কি ঘটনা ঘটেছে, আপনার জীবনে সুখী হওয়ার জন্য বা কষ্ট পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য বা ব্যর্থ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় না। ঘটনাটাকে আপনি কিভাবে রিসিভ করেছেন, কিভাবে অ্যাকসেপ্ট করেছেন, এইটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেই সিচুয়েশনগুলো ওভারকাম করছেন বিজনেস করতে গিয়ে, একই সিচুয়েশন যারা সফল হয়েছে তারাও ওভারকাম করেছে, বাট তারা প্রত্যেকটা সিচুয়েশনকে ওই দ্বিতীয় ব্যক্তির মতো পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পেরেছে। এই জন্য তারা সুখে থেকেছে, এই জন্য তারা সফল হতে পেরেছে। আমার কথা কি বুঝতে পারছেন? দেখেন, ঘটনাকে আপনি কিভাবে চিন্তা করছেন বা কিভাবে রিসিভ করছেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। উদাহরণস্বরূপ ধরেন এখানে হুট করে একটা পাগল ঢুকে গেছে। কে ঢুকে গেছে? পাগল ঢুকে কিছু গালিগালাজ করে গেছে, কিছু বাজে মন্তব্য করে গেছে, যেটা মুখ দিয়ে আসে এটাই বলে গেছে। বলেন তো আমার কি এত খারাপ লাগবে? আপনাদের এত খারাপ লাগবে? কারোরই খারাপ লাগবে না। এটা তো পাগল বলছে। আপনারাও হাসবেন, আমিও হাসবো। ইয়েস আর নো? একটা পাগল যদি এসে খারাপ কথা বলে যায়, আপনিও হাসবেন, আমিও হাসবো। আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলেও পাগল অনেক কথা বলি, কষ্ট লাগে নাকি?
রাত্রে কিন্তু এসে ভাবি না কেন এতগুলা কথা সে বলছে, কারণ তখন আমি ধরে নেই সে তো একটা পাগল, সে তো একটা পাগল। এখানে আমি কথা বলতেছি, একটা ভদ্র জেন্টলম্যান এখানে প্রবেশ করছে, প্রবেশ করে অনেকগুলা কথা বলছে, অনেকগুলা বাজে বাজে কথা বলছে। দেখেন তো কেমন লাগবে? আপনাদের খারাপ লাগবে না? আপনাদের স্যারকে এতগুলা কথা বলতেছে, ইয়েস অর নো? আপনাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, আমার মুখ দিয়ে কথা বের হবে না, কারণ এখন চিন্তা করতেছি সে আমাকে এতগুলা কথা বলছে, একটু আগে চিন্তা করছি সে তো একটা পাগল। তাইলে একটা ঘটনাকে আপনি কিভাবে চিন্তা করছেন, কিভাবে চিন্তা করছেন, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনি যদি চিন্তা করেন আরে সে তো নেগেটিভ কথা বলতেছে, সে তো এটা সম্পর্কে জানে না, সে তো শিশু, সে বুঝে না, এই জন্য সে নেগেটিভ। আমি তো বুঝি, আমি কেন তার কথা হতাশ হব? আপনি যদি এইভাবে চিন্তা করতেন যে একটা শিশুর কথায় কেন আমি নেগেটিভ হব, একটা শিশুর কথায় কেন আমি হতাশ হব, তখন কিন্তু আপনি হতাশ হইতেন। দেখেন, কাজ করতে গেলে অনেক সময় আমাদের জীবনে কষ্ট আসবে, কষ্ট আসবে। আপনি যদি আকাশ হন, আপনি যদি আকাশ হন, তাহলে আপনার জীবনের কষ্টগুলো হলো মেঘ। কষ্টগুলো কি? মেঘ। মেঘ আসে আবার উড়াউড়ি করে চলে যায়। মেঘ কিন্তু চিরস্থায়ী না, আকাশটা কিন্তু আকাশের জায়গায় থেকে যায়। আপনার জীবনে কষ্টগুলো আসবে, বাট কষ্টগুলোকে ধরে রাখা যাবে না। অনেক সময় খারাপ লাগবে, বন্ধু একটা কথা বলছে খারাপ লাগবে, বাট এটাকে ধরে রাখা যাবে না। সাথে সাথে এটা মনে রাখতে হবে সে খারাপ কথা বলছে, কিন্তু আমি আমাকে কষ্ট দিব না, আমি আমার মধ্যে কষ্ট তৈরি করবো না। কষ্টটা কিরকম? এটা ধরেন মাইক্রোফোন না, ধরে নিলাম এটা পানির বোতল। কিসের বোতল? পানির বোতল। 1 লিটারের পানির বোতল। আমি বলবো এটা 1 লিটারের পানির বোতল না, এটাকে আমি বলবো 1 লিটারের একটা হতাশার বোতল। কিসের বোতল? হতাশার বোতল। 1 লিটারের হতাশার বোতল, 1 লিটারের কষ্টের বোতল। বুঝছেন কি? হতাশাটা কেমন তাহলে বুঝতে পারবেন, কষ্টগুলো কেমন তাহলে বুঝতে পারবেন। এই পানিটা 1 লিটার বোতলটা ধরে রাখতে কি আমার কষ্ট হচ্ছে? 1 লিটার একটা বোতল ধরে রাখতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এতটুকু এনার্জি আমার মধ্যে আছে। বাট কতক্ষণ ধরে রাখার এনার্জি আছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা? 10 ঘন্টা যদি এভাবে ধরে রাখতে চাই, আমার শরীরের সমস্ত শক্তি দিয়েও কি ধরে রাখা সম্ভব? অবশ্যই হয়ে পড়ে যাবে না এটা। প্রশ্ন হলো এই 8 ঘন্টা 10 ঘন্টা কি এটা কি ওজন কি বাড়বে? 1 লিটার তো 1 লিটারই থাকবে, ওজন না বাড়লেও এটার ওজন আমার কাছে এতটাই মনে হবে, সমস্ত শক্তি দিয়ে ওইটা ধরে রাখা যাবে। একইভাবে আমাদের জীবনের কষ্টগুলো এমন, ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, এটাকে আপনি যতই ভিতরে লালন করবেন, যতই ধারণ করবেন, ঘটনা কিন্তু এতটুকুই রয়ে গেছে। ঘটনাটা একজন আজানের উত্তর দিয়ে, ঘটনাটা এতটুকু রয়ে গেছে। কেন বন্ধুটা আমাকে এত খারাপ কথা বলে, এত নেগেটিভ কথা বলে? এই ঘটনাটাই। কিন্তু যতই ভাবতেছেন, যতই ভাবতেছেন, যতই ভাবতেছেন, কষ্ট কি বাড়ে নাকি কষ্ট কমে? বাড়ে। কে বাড়াচ্ছে কষ্ট? নিজে। এতটাই বাড়াচ্ছেন, একটা সময় এই একটা ঘটনার কারণে আপনি ব্যবসায় ছেড়ে দিচ্ছেন। ঘটনা কিন্তু এতটুকু না, অথচ আপনি কিন্তু এটাকে এইভাবে করে চিন্তা করতে পারতেন, আরে দূর আসে নাই তো, এটা তো এর কপাল খারাপ, আমি তার একটা সুযোগ দিছিলাম, সে আসে নাই, তার লস, আমার কি? এবং এটা নিশ্চিত থাকেন যে আজকে থেকে 5 বছর পরে হলেও সে আসতেই হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বাধ্য হয়ে হলেও সে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আসতেই হবে। আজকে হয়তো আপনি তাকে ইনভাইট করছেন, সে হয়তো আসে নাই, একটা সময় দেখবেন কারো না কারো মাধ্যমে তার খালাতো ভাই ঠিকই জয়েন হয়ে গেছে। একটা সময় তার খালাতো ভাই এক সময় তাকে ইনভাইট করবে, তখনও সে জয়েন হয় নাই, না আমি এক্সেলেন্টে জয়েন করব না। একটা সময় দেখবেন তার মামাতো ভাইয়া জয়েন হয়ে গেছে, কারো না কারো মাধ্যমে, আপনার মাধ্যমে না হোক, কারো না কারো মাধ্যমে হয়ে গেছে। একটা সময় তার মামাতো ভাই তাকে ইনভাইট করছে, তখনও সে চিন্তা করছে না আমি হবই না। একটা সময় তার ছোট ভাই তাকে তো বলেও নাই, তার ছোট ভাইয়ের প্ল্যান দেখাচ্ছে, তার ছোট ভাইও জয়েন হয়ে গেছে, ছোট ভাইও বলতেছে ভাই বিষয়টা তো ভালো, না আমি হবই না। একটা সময় দেখা গেছে তার গার্লফ্রেন্ডও হয়ে গেছে, গার্লফ্রেন্ড বলতেছে তুমি এক্সেলেন্ট না করলে, এটা মেনে না নিলে, গার্লফ্রেন্ড তো ট্রেনিং করে সেই মোটিভেটেড, সে বিজনেস বিয়ে কলেজ জিএম কি করবে, প্রেম তার সাথেই করবে,
বিয়ে করলে তুমি যদি আমার সাথে রিলেশনে কন্টিনিউ করতে চাও, বিয়ে পর্যন্ত যেতে চাও, তোমার জিএম হইতেই হবে, নাইলে আমার কিছু করার নাই। আমি নেটওয়ার্কার ছাড়া বিয়ে করবো না। আমি এমন ব্যক্তিরে বিয়ে করব না যে বৃদ্ধ বয়সে ইনকাম বন্ধ হয়ে যাবে। আমি এমন ব্যক্তিকে বিয়ে করব না যে অসুস্থ হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে যাবে। আমি এমন ব্যক্তিকে বিয়ে করব যে ব্যক্তি 5 বছর কাজ করবে, সারা জীবন ঘুমায় থাকবো, তার ইনকাম আসবে। সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাধ্য হয়ে হলেও আগামী 5 বছরের মধ্যে হলো আসতে হবে। সে আজকে আসতে পারে, এটা তার দুর্ভাগ্য। আপনি কেন হতাশ হচ্ছেন? ঘটনাকে এইভাবে চিন্তা করেন, তুমি আজকে আসো নাই, 5 বছর পরেও আসতে হবে। তুমি একজনের ইনভাইটে আসো নাই, তোমার কাছে 50 জনের ইনভাইট যাবে, এটা যাবেই যাবে। তোমাকে নেটওয়ার্ক মার্কেটিং এ আসতেই হবে, কারণ আগামী দিনগুলা নেটওয়ার্ক মার্কেটিং এর যুগ। এটাকে বলা হচ্ছে 21st সেঞ্চুরির সবচাইতে গ্রোয়িং বিজনেস। অফার আসবেই, সে কয়জনের অফার না করবে, আসতেই হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আসতেই হবে, তাকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আসতেই হবে। আমার কথা কি বুঝতে পেরেছি? আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আফসোস তো সারা জীবন সে করবে যে 5 বছর পরে আসবে। আপনি কেন আফসোস করছেন? আপনি কেন হতাশ হচ্ছেন? আপনার জীবনে কি ঘটনা ঘটছে এটা বড় বিষয় না। ঘটনাকে আপনি কিভাবে চিন্তা করছেন, ঘটনাকে কিভাবে আপনি রিসিভ করছেন, ঘটনাকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করছেন, এটাই হলো সবথেকে বড় বিষয়। আমার কথা কি বুঝতে পেরেছি? দেখেন, এই পৃথিবীতে যারা মেনে নিতে পারে না, যারা মেনে নিতে পারে না, তারা কষ্ট পায়, হতাশ হয়। আপনি কোনো একটা বিষয়কে যখন মেনে না নেন, তখন কি সুখ পান না কষ্ট পান? কষ্ট। যখন আপনি বন্ধুকে প্ল্যান দেখাইছেন, সে কেন আসে নাই, সে কেন জয়েনিং হয় না, এটা যদি মেনে নিতে না পারেন, আপনি কি সুখ পান না কষ্ট পান? কষ্ট পান। ইয়েস অর নো? আপনার কেন হচ্ছে না, এত চেষ্টা করতেছেন, যখন মেনে নিতে পারেন না, সুখ পান না কষ্ট পান? তাহলে যারা মেনে নিতে পারে না, তারা কষ্ট পায়, তারা হতাশ হয়, তারা ব্যর্থ হয়। ইয়েস অর নো? যদি এমন একটা ঘটনা আমাকে দেখাইতে পারেন, এমন একটা এক্সাম্পল আমাকে দেখাইতে পারেন যে ওই ব্যক্তিটা এই জন্য পজিটিভ হয়েছিল যে সে হতাশ হয়ে গেছে, হতাশ হওয়ার কারণে জীবনে সফল হয়েছে, এরকম একটা এক্সাম্পলকে আমাকে দিতে পারবেন? তাহলে ভাই আমি হতাশ হয়ে যাব, কারণ আমি জীবনে সফল হয়েছি। হতাশ হয়ে কেউ জীবনে সফল হয়েছে এরকম একটা এক্সাম্পল কি দেখাইতে পারবেন? মেনে নিয়েছে, প্রত্যেকটা ঘটনাকে, প্রত্যেকটা সিচুয়েশনকে মেনে নিয়েছে, ব্যর্থ হওয়ার পরে ব্যর্থতাকেও মেনে নিয়েছে, তারপর সামনে এগিয়েছে, সফলতার জন্ম দিয়েছে, এরকম হাজার হাজার এক্সাম্পল আপনার দিতে হবে। কিন্তু হতাশ হয়ে সফল হয়েছে এরকম একটা এক্সাম্পল কি আপনার কাছে আছে? দেখেন, যারা হতাশ হয়, যারা হতাশ হয় তারা কষ্ট পায়, ব্যর্থ হয়। যারা হতাশ হয় তারা কষ্টও পায়, ব্যর্থও হয়। আর যারা মেনে নেয়, যারা মেনে নেয় তারা সুখেও থাকে, সফল হয়। যারা মেনে নেয় তারা সুখেও থাকে, সফল হয়। তাহলে আমি আপনাকে একটা কথা বলবো, আমার ট্রেনিং এর একদম শেষ পর্যায়ে আমি চলে আসছি। হতাশ হয়ে কষ্ট পেয়ে ব্যর্থ হবেন, কথাটা বুঝতে পারলে অনেক দামি কথা। হতাশ হয়ে কষ্ট পেয়ে ব্যর্থ হবেন নাকি মেনে নিয়ে সুখে থেকে সফল হবেন? যারা হতাশ হয় তারা কষ্ট পায়, ব্যর্থ হয়। ভাই কি ঠেকা লাগছে নিজের মধ্যে, কষ্ট তৈরি করবেন আবার ব্যর্থ হবেন? যারা মেনে নেয় তারা সুখীও থাকে, সফল হয়। আমরা তো জীবনে সুখীও হতে চাই, সফল হতে চাই। ইয়েস অর নো? তাইলে হতাশ হয়ে কষ্ট পেয়ে ব্যর্থ হবেন নাকি মেনে নিয়ে সুখে থেকে সফল হবেন? জীবনে যদি সফল হতে চান আপনাকে মেনে নিতে হবে। মেনে নিতে পারলে সুখেও থাকতে পারবে, মেনে নিতে পারলে সফল হতে পারবে। ইয়েস অর নো? আমাদের মধ্যে মেনে নেওয়ার মানসিকতা পোষণ করতে হবে। প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা ঘটনায় নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে প্রোঅ্যাক্টিভ রাখতে হবে, নিজেকে ইফেক্টিভ রাখতে হবে। আপনার জীবনে কি ঘটছে এটার চেয়েও বড় বিষয় ঘটনাটাকে আপনি কিভাবে চিন্তা করছেন, ঘটনাটাকে আপনি কিভাবে থিঙ্কিং করছেন।
বুঝতে পেরেছেন? Yes. আমাদের জীবনে আমরা অধিকাংশ মানুষ, এই যে দেখেন, এমনও ঘটনা দেখছি 4.80 পেয়েছে, সে আত্মহত্যা করেছে। আবার এমন অনেক ব্যক্তি আছে কোনোভাবে পাশ করেছে, সে মিষ্টি বিতরণ করেছে, কারণ সে কোনোভাবে পাশ করেও সে নিজেকে সুখী ভাবছে যে না, আল্লাহর রহমতে পাস তো করছি অন্তত পক্ষে। 4.80 পেয়েও সে আত্মহত্যা করছে, কারণ সেটাকে মেনে নিতে পারে না। 4.80 তে সে কম রেজাল্ট পায় নাই ভাই, সে মেনে নিতে পারে নাই, বিধায় কষ্ট পাইছে, একটা সময় আত্মহত্যা করছে। আমাদের জীবনে ইমোশন বলেন, কষ্ট বলেন, এই জিনিসগুলো হয় তখনই যখন আমরা মেনে নিতে না পারি। একটা রিলেশনে ব্যাকআপ হয় কেন? মেনে নিতে পারি না। একটা পারিবারিক সম্পর্কে ব্যাকআপ হয় কেন? মেনে নিতে পারি না। বন্ধুত্বের মধ্যে ব্যাকআপ হয় কেন? মেনে নিতে পারি না। এই বিজনেস থেকে হারিয়ে যাই কেন? মেনে নিতে পারি না। জীবনে অনেক কষ্ট পাই কেন? মেনে নিতে পারি না। আমি যদি ডিকশনারি লিখতে পারতাম, যদি এমন হইতো আমি ডিকশনারিতে যা লিখবো মানুষ শুধু এগ্রি করবে, তাহলে আমার ডিকশনারি থেকে আমি ডিপ্রেশন নামক শব্দটা মুছে দিতাম। এটা একটা একদম ফালতু শব্দ। আমি হতাশ, আমি নেগেটিভ, এগুলো একদম ফালতু শব্দ। জীবনে এই শব্দগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সফলতার পিছনে এগুলো। আমি যদি ডিকশনারি লিখতে পারতাম, তাহলে এই ফালতু শব্দগুলোকে ডিকশনারি থেকে উঠে দিতাম। মানুষ যাতে বলতে না পারতো আমি হতাশ, আমি নেগেটিভ, আমি কষ্ট পাইতেছি, এগুলোর কোনো অর্থ নাই জীবনে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, অনেক সিচুয়েশন আসবে, মেনে নিতে হবে। যখন আপনার সাথে মানুষ কোনো ব্যবহার করে, এই ব্যবহারটাকে আপনি গিফট হিসাবে চিন্তা করবেন। কি হিসাবে? গিফট হিসাবে। কেউ যদি আপনাকে গিফট দিতে চায়, এটা অ্যাকসেপ্ট করলে আপনার, আর অ্যাকসেপ্ট না করলে যিনি আপনাকে দিতে চাচ্ছে এটা তার। আপনাকে যখন কোনো ব্যক্তি নেগেটিভ মন্তব্য করবে, বাজে সমালোচনা করবে, বাজে কথা বলবে, মনে মনে বলবেন ভাইয়া সরি, আসলে এই গিফটগুলো নেওয়ার যোগ্যতা আমি রাখি না, এই গিফটগুলো আমি নিতে পারবো না, এগুলো আপনার কাছেই থাকবে। যদি আপনি গিফটটা অ্যাকসেপ্ট না করেন, এটা কার? যতজন মানুষ আপনাকে নিয়ে ভালো আলোচনা করবে, ভালো মন্তব্য করবে, বলবেন ভাইয়া আমি আপনার গিফটগুলো অ্যাকসেপ্ট করছি, এগুলো অ্যাকসেপ্ট করার যোগ্যতা আমি রাখি। মানুষ ব্যবহার গিফট হিসাবে নেবেন, এই গিফটটা আমি কি করব না, অ্যাকসেপ্ট করব না, এটা আমার উইশ। কেউ আমাকে খারাপ কথা বললে আমি অ্যাকসেপ্ট করতে হবে? কেউ আমার সম্পর্কে নেগেটিভ কথা বললে আমি অ্যাকসেপ্ট করতে হবে? কেন করে কষ্ট পাবো? ভাই তুমি যা বলছো খুব ভালো বলছো, তোমার কাছে রেখে দাও, এত গিফট আমি নিতে পারবো না। আমার কথা বুঝতে পেরেছেন? মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, তাদের এই সমালোচনা শোনার সুযোগই তো আমার নাই, সময় তো নাই, কারণ আমি তো সব সময় কাজে ব্যস্ত, আমি তো আমার স্বপ্ন বাস্তবায়নে ব্যস্ত। আমার কথা বুঝতে পেরেছেন? আপনাদের প্রত্যেককে বলুন, প্রত্যেকটা সিচুয়েশনে পজিটিভ মেন্টালিটি শুরু করেন। আপনার গালে যদি কেউ থাপ্পড় মারে বিনা দোষে, তার গালে দ্বিতীয় থাপ্পড়টা না দিয়ে তাকে মিষ্টি ভাষা বলেন, সরি ভাই আমার কি কোনো ভুল হয়েছে, আমার অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিন। ওই ব্যক্তিটার মনের মধ্যে কি তৈরি হয়ে যাবে জানেন? আপনার গালে থাপ্পড় দিছে, আপনি বলতেছেন অনিচ্ছাকৃত কোনো ভুল হলে মাফ করে দেন, আসলে ভাই আমি বুঝতে পারতেছি না আমার কোনো ভুল হয়েছে। তার ভিতরে একটা ভয় সাথে সাথে ঢুকে যাবে, সে কি আসলে মানুষ নাকি মানুষের রূপ নিয়ে আমার কাছে আসছে? কাজ করবে কিনা? মানুষ হলে তার আমি থাপ্পড় দিছি, সে কোনো অন্যায় করে না, আবার ক্ষমা চাচ্ছে, এটা তো কোনো মানুষ করতে পারে। তার মনের মধ্যে একটা ভয় জন্মাবে, সারা রাত ঘুমাইতে পারবে, আমার না জানে কোনো ক্ষতি হয়ে যায়, এটা তো কোনো মানুষ হইতে পারে না, হয়তো মানুষের রূপ নিয়ে আমার সামনে আসছে, আমি কি ভুল করে ফেলছি। সে নামাজ না পড়লে ওই দিন নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ভবিষ্যতে যদি কোনোদিন আপনার সাথে তার দেখা হয়, সে জোর করে হলেও তার বাড়িতে নিয়ে আপনাকে খাওয়াবে। আর যদি সাথে সাথে তার গালে আরেকটা দিতেন, তাহলে তৃতীয় থাপ্পড়টা আবার আপনার গালে, চতুর্থ থাপ্পড়টা তার গালে, পঞ্চম থাপ্পড়টা আপনার গালে। কোনোদিন তার এরিয়াতে গেলে দল বল নিয়ে হসপিটালে ভর্তি করাইতো। তাহলে দরকার আছে ভাই দল বল নিয়ে হসপিটালে ভর্তি হওয়ার কি দরকার আছে? একজন ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে, আপনি সরি বলেন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান শব্দ হলো সরি, এটা বলতে কৃপণতা করি আমি।
অন্যায় না করলেও সরি বলতে শিখুন, বিতর্ক এড়ানোর জন্য। কিসের জন্য? অন্যায় না করলেও যদি বুঝেন বিতর্ক হচ্ছে, বিতর্ক এড়ানোর জন্য সরি বলতে শিখুন। জ্ঞানীরা কখনোই বিতর্কে জিতে না, কারণ তারা কখনো বিতর্কে জড়ায় না। জ্ঞানীরা কখনোই বিতর্কে জিতে না, কারণ তারা কখনো বিতর্কে জড়ায় না। বিতর্কে কি করা যাবে না? জড়ানো যাবে না। যখনই বুঝতেছেন সে তর্ক করতে আসছে, তখনই বলেন ভাই আপনি রাইট বলেছেন, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি রাইট বলেছেন। বুঝতে পেরেছেন কি? Yes. মানুষ আপনার সাথে কি ব্যবহার করেছে এটাকে মাথায় না নিয়ে আপনি তার সাথে সর্বোত্তম ব্যবহারটা দেন। নবীজির কাটার পথে যখন বুড়ি কাটা দিছিল, রাস্তার মধ্যে যখন কাটা দিছিল, ওইখানে সর্বোত্তম ব্যবহারটা দিয়েছিল। দিয়েছেন? Yes. সর্বোত্তম ব্যবহারটা আপনি দেন, দেখবেন আপনার প্রেমে মানুষ পড়ে যাবে। আরে ভাই, নেটওয়ার্ক মার্কেটিং তো শুধু আপনাকে ইনকাম করতে শিখাবে না। নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র টাকা তৈরি করার মেশিন না, এটা মানুষ তৈরি করার মেশিন। Yes. এখানে আপনাকে তৈরি হতে হবে। Yes. মানুষ প্ল্যান দেখার আগে আপনাকে দেখে বলবে সে যেখানে আছে আমি এইখানে। আপনাকে এইভাবে করে নিজেকে তৈরি করতে হবে। আপনার মানসিকতা, আপনার ভাবনার জগৎ, আপনার চিন্তার জগৎ, আপনার আচার, আপনার ব্যবহার ওইভাবে করে তৈরি করতে হবে। আপনি আপনাকে পরিবর্তন করতে হবে। এমন কিছু মানুষকে দিতে হবে সে যাতে বুঝতে পারে যে 1 লাখ টাকা দিয়েও যদি আমি তার সান্নিধ্যে থাকতে পারি, আমি তার সান্নিধ্যে থাকতে চাই। আপনার সাথে জয়েনিং হওয়ার পর নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ট্রেনিং করে সে বলতে হবে যে আমি যেই টাকা দিয়ে জয়েনিং হইছি, আমার এক ট্রেনিং করে আমার টাকা উসুল হয়ে গেছে। এই ফিলিংসটা তার মধ্যে আসতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং একটা মানুষকে তৈরি করে, মানুষের মানসিকতা তৈরি করে, মানুষের বিহেভিয়ার তৈরি করে। আপনার আমার মধ্যে এই পরিবর্তনটা আসতে হবে, আমাদের মধ্যে ওই ভাবনার জগতের পরিবর্তনটা আসতে হবে। তো আজকে টোটাল ট্রেনিং সেশনের মধ্যে আপনাদেরকে আমি, মানুষ আপনাকে কষ্ট দিতে পারে না, মানুষ মানুষের শরীরে আঘাত করতে পারে, মানুষ মানুষের মনে আঘাত করতে পারে না। আপনার মনে আঘাত করার ক্ষমতা কারো নাই, আপনার মনে একমাত্র আপনি আঘাত করতে পারেন। আপনি যদি আপনাকে কষ্ট দিতে না চান, আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। আমরা কি নিজের মধ্যে কষ্ট তৈরি করব? আমরা কি সবসময় সুখে থাকতে চাই? আপনার সুখে থাকার চাবিকাঠি কার উপর? আপনার উপর। আপনি আপনাকে সুখে রাখতে পারেন, আপনি আপনাকে হ্যাপি রাখতে পারেন। আশা করি প্রত্যেকটা ব্যক্তি সফল হবেন, পাশাপাশি সুখী হবেন। সফলতার সাথে সুখটাও প্রয়োজন। শুধু যেন মানুষ না বলে সে সফল, যেন আপনি বলতে পারেন আমি হ্যাপি। মানুষ আপনাকে বলবে আপনি সফল, আর আপনি বলবেন আমি হ্যাপি। মানুষের কাছে আপনার সফলতা হবে আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার অর্থ, আর আপনার কাছে আপনার সফলতা হবে আপনার মানসিক প্রশান্তি। আর এই মানসিক প্রশান্তিটা আপনিই চাইলে তৈরি করতে পারেন। বুঝতে পেরেছেন? তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ট্রেনিং সেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।